নমস্কার, আমি অনন্যা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিজেপি জানায় যা জানালে লাগবে হাওয়া ভোটের পালে। আচ্ছা, একটা কথা বলবে? সবই তো বলি, এটাও বলবো। আচ্ছা, এই যে আমাদের অনুষ্ঠান বিয়ন্ড পলিটিক্স, এখানে আমরা ঠিক কি বলতে চাই? বিয়ন্ড পলিটিক্স মানে রাজনীতি ছাড়িয়ে আরো অনেক কিছু। একটু খুলে বলবে? সোজা কথায়, আমরা খালি রাজনীতির খবর জানাবো না, সেই রাজনীতি কিভাবে মানুষের উপর প্রভাব ফেলছে সেটা জানানোই আমাদের উদ্দেশ্য। এবার বুঝতে পারছি। আরো একটু আছে। একই সঙ্গে আমরা প্রশ্ন করব শাসককে, দুর্নীতিবাজদের, প্রশ্ন করব স্বৈরাচারীকে। বুঝলাম। তাহলে এখন তোমার প্রশ্ন কি, আর কাকেই বা করবে? প্রশ্ন করতে চাই নীতি আয়োগের বৈঠক নিয়ে। তাই কি হয়েছে সেখানে? নীতি আয়োগের বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী নিজে হাজির ছিলেন, সেই বৈঠকে বলা হয়েছে আমাদের জিডিপি নাকি জাপানের থেকে বেশি। সোজা কথায়, আমরা অর্থনৈতিকভাবে জাপানের থেকে এগিয়ে আছি। এ তো দারুণ খবর। এতে অসুবিধা কোথায়? অসুবিধে এই যে আইএমএফ বলেছে এমনটা এখনো হয়নি, কিন্তু ভবিষ্যতে হতে পারে। তাহলে এত তাড়াহুড়ো কিসের? এটাই তো প্রশ্ন, এত তাড়াহুড়ো কিসের? অন্যদিকে দেখ, অপারেশন সিন্দুর নিয়ে কবে থেকে বিরোধীরা সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুলছে, কিন্তু সরকার তাতে কানই দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন জনগণের সব খবর জানার অধিকার আছে 100 বার, কিন্তু বিজেপি খালি সেটাই জানায় যেটা জানালে ভোটের পালে হাওয়া লাগবে। নীতি আয়োগের বৈঠক নিয়ে একটু ডিটেলে বলবে? তুই বরং এই খবরটা দেখ। Visible in the growth of India. We are the fourth largest economy as I speak. We are a $4 trillion economy as I speak. And this is not my data, this is IMF data. শনিবার 24শে মে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়াম একটি সাহসী ঘোষণা করেন। ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, জাপানকেও তা ছাড়িয়ে গিয়েছে। তিনি বললেন, এটি আইএমএফ এর তথ্য। ভারত এখন $4 ট্রিলিয়ন অর্থনীতি। কিন্তু আন্তর্জাতিক অর্থ ভান্ডার আইএমএফ এর এপ্রিল 2025-এর সর্বশেষ রিপোর্ট বলছে এই ঘোষণা সত্যি হতে আরও কিছুটা দেরি আছে। আইএমএফ এর হিসেব অনুযায়ী 2024 সালে ভারত ও জাপানের মধ্যে জিডিপির ব্যবধান খুবই কম, তবে এখনো পর্যন্ত ভারত জাপানের পেছনেই আছে। আইএমএফ বলছে 2025 সালে ভারত ও জাপানকে সামান্য ব্যবধানে টপকে যাবে এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। আর 2028 সালের মধ্যে জার্মানিকেও ছাড়িয়ে তৃতীয় স্থানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মোদী সরকারের তরফে এই ধরনের ঘোষণা মানুষকে আশাবাদী করতে পারে। আমরা চতুর্থ বললে সাধারণ মানুষের মনে একটা উন্নয়নের ছবি তৈরি হয়, মোদী সরকারের ভাবমূর্তি মজবুত হয়। এমন সময় যখন দেশে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব বা কৃষক অসন্তোষ নিয়ে প্রশ্ন উঠছে, তখন এমন এক সাফল্যের ঘোষণা মানুষের নজর ঘুরিয়ে দেয়। এটা রাজনৈতিক কৌশলেরই অংশ। ভারত এখন বড় অর্থনীতি, এই ধরনের বার্তা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে। এতে ভারতের প্রতি বিশ্বাস তৈরি হয় যে এটি ভবিষ্যতের বড় বাজার। 2026-এ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই সময় এই ধরনের প্রচারের মাধ্যমে সরকার চাইছে জাতীয়তাবাদী আবেগ জাগাতে। আইএমএফ বলছে ভারত এখনো পঞ্চম স্থানে, জাপানকে টপকানোর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘটেনি। অর্থাৎ নীতি আয়োগের এই বক্তব্য তথ্যের দিক থেকে কিছুটা তাড়াহুড়োর ফল। আইএমএফ এর অনুমান 2025 সালে ভারত চতুর্থ স্থানে উঠবে। 2026-27 সালে ভারতের জিডিপি বাড়বে 6.2% থেকে 6.3%। রিজার্ভ ব্যাংক বলছে 2026-এ বাড়তে পারে 6.5%। ভারতের অর্থনীতি ভালো দিকেই যাচ্ছে, এটা সত্যি। তথ্য প্রকাশে তাড়াহুড়ো না করা সরকারের দায়িত্ব। হঠাৎ করে এমন ঘোষণা মানুষকে বিভ্রান্ত করতে পারে। দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে হলে তথ্য যাচাই করে তবেই এমন গুরুত্বপূর্ণ ঘোষণা করা উচিত। এ তো খুব ভালো খবর। হ্যাঁ, ভালো খবর তো বটেই। আমরা বিশ্বের 4 নম্বর অর্থনীতি হব। কিন্তু আমার একটা প্রশ্ন জাগছে। কি প্রশ্ন বলতো? আমরা অর্থনীতিতে এত এগিয়ে গেলে আমাদের তো অনেক অনেক টাকা মাইনে পাওয়া উচিত। আমাদের দেশের সবার অর্থনৈতিক অবস্থা ভালো হওয়া উচিত। এইটা মোক্ষম কথা বলেছিস, ঠিক প্রশ্ন করেছিস। উত্তর আছে নাকি তোমার কাছে? উত্তর আছে। আমাদের দেশের জনসংখ্যা যা, সেই অনুযায়ী 4 ট্রিলিয়ন জিডিপি খুব সুখের কথা নয়। জাপান, যাকে আমরা ছাড়িয়ে যাব, তার জনসংখ্যা কত জানিস? কত গো? মাত্র 12 কোটি। আর সেখানেই আসল সমস্যাটা।
তোর প্রশ্নের উত্তরও সেখানে। কোন সমস্যা? রোজগারের সমস্যা? হ্যাঁ, ভারতের গড় আয় 2.5 লাখ টাকার কম, আর জাপানের কত? 29 লক্ষ টাকার কাছাকাছি। বাপরে, এ তো অনেক ফারাক। আরো আছে, ভারতের 0.1% মানুষ দেশের 29% সম্পদের মালিক। এসব শুনে তোমার মাথা ঘুরছে। তুই বরং এই খবরটা দেখ, তোর মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তথ্য অনুযায়ী ভারত 2025-এ বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হবে। এই তথ্যকে একটু বিকৃত করে সামনে এনেছে নীতি আয়োগ। নীতি আয়োগ বলেছে ভারত ইতিমধ্যেই জাপানকে ছাড়িয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন অনেক, জিডিপি তো বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে তার কতটা প্রভাব পড়েছে? দেশ 4র্থ বৃহত্তম অর্থনীতি হয়েছে, কিন্তু শহরে জল জমে যায়, রাস্তাঘাট ভাঙা, সরকারি বাস পড়ে থাকে গর্তে। তাহলে জিডিপি দিয়ে কি হবে? আম্বানি আদানির সম্পত্তি বাদ দিলে দেশের গড় আয় দাঁড়ায় মাত্র 2 লাখ টাকা। 90% ভারতীয় মাসে 25,000 টাকার কম রোজগার করেন। দেশে 1% ধনীর কাছে 41% সম্পদ রয়েছে। অসমতা বাড়ছে, জীবনের মান কমছে। যদি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির সমান বা বেশি হয়, তাহলে মাথাপিছু আয় কখনোই বাড়বে না। তথ্য অনুযায়ী 2013-14 সালে দেশের মাথাপিছু আয় ছিল $1,438। 2025 সালে তা বেড়ে হয়েছে $2,878। কিন্তু সেই হিসেবেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত অনেক পিছিয়ে। IMF এর তালিকায় মাথাপিছু আয়ে ভারতের স্থান এখন 140-এর কাছাকাছি। অন্যদিকে জাপানের মাথাপিছু আয় এখন $33,995। এমনকি মরক্কো, মরিশাস এবং কেনিয়ার মতো ছোট দেশগুলিও মাথাপিছু আয়ে ভারতের থেকে এগিয়ে। বিশেষজ্ঞরা বলছেন ভারতের বর্তমান মাথাপিছু আয় প্রায় সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে জাপান ছিল 70 বছর আগে, 1950 সালের আশেপাশে। ভারতের একদম 0.1% ধনী মানুষ এখন দেশের 29% সম্পদের মালিক। 1961 সালে এই সংখ্যা ছিল মাত্র 3.2%। এই ছবিটাই বলছে অর্থনীতি বড় হলেও ধনীরা আরও ধনী হচ্ছে, কিন্তু গরিবরা সেই জায়গাতেই থেকে যাচ্ছেন। ভারত 4র্থ বৃহত্তম অর্থনীতি হয়েছে, এটা অবশ্যই গর্বের, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ানো। এই তালিকায় ভারত এখনও শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ফিলিপিন্সের থেকেও পিছিয়ে। বাংলাদেশের চেয়ে একটু ওপরে। ভারত এখন বড় অর্থনীতি, কিন্তু সেই উন্নয়ন তখনই সার্থক হবে যখন গ্রামের মানুষ, বেকার যুবক, শহরের দরিদ্র পরিবারও বলবে, হ্যাঁ, আমাদের জীবনও বদলাচ্ছে। শুধু জিডিপি নয়, উন্নয়নের আসল মানদণ্ড হওয়া উচিত মানুষের জীবনযাত্রার মান। সত্যি মাথা কাজ করা বন্ধ করে দিল। দেশের জিডিপি বাড়া মানেই দেশের মানুষের জীবনযাত্রা ভালো, এমনটা কিন্তু নয়। সত্যি তো খুবই সমস্যার, বাস্তব সমস্যা। 90% ভারতীয় মাসে 25,000-এর কম টাকা রোজগার করে। একদমই তাই। তাহলে দেশের জিডিপি বড়াই করে লাভ কি? লাভ বিজেপির। মানুষ গরিব থেকেও ভোট দেবে জাতীয়তাবাদের সুরসুরিতে। আম্বানি আদানিরাই বড় লোক হতে থাকবে, আর আমরা গরিব। সেটাই তো চায়। ন্যূনতম বেতন ছাড়াই লোকে কাজ করে যাবে, ছোট ছোট প্যাকেট করে জিনিস বিক্রি হবে যাতে মানুষ কিনতে পারে। এটা কিন্তু ঠিক বলেছ। সব জিনিসেরই 10 কোটি টাকার সাইজ পাওয়া যাচ্ছে। সেটাকেই ডিফ্লেশন বলা হয়। মানুষ নয়তো কিনতেই পারবে না জিনিস। কি গোলমেলে বিষয়, খুবই গোলমেলে বিষয়। তাই 4 নম্বর অর্থনীতি না লাফিয়ে পকেটে টাকা আসছে কিনা সেটা দেখা উচিত। একদম ঠিক বলেছ। আর এই বলতে বলতেই আজকে এখানে শেষ করব বিয়ন্ড পলিটিক্স। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।